তখনও মুষলধারে বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যেই নীলাকে রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল প্রান্তিক। নীলার যেন বিশ্বাস হচ্ছে না, প্রান্তিক কি করে এরকম করতে পারে তার সাথে। এত রাগ তার নীলার উপর। অভিমানে চোখে জল চলে এলো তার। উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো সে। দু একটা গাড়ি দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা করে অবশেষে একটা গাছের তলায় বাঁধানো বেদিতে বসে পড়ল সে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ভেতর থেকে কান্না ঠেলে বেরিয়ে এলো তার। এদিকে খানিক দূর যাওয়ার পর ভীষণ অপরাধবোধ হতে লাগলো প্রান্তিকের। রাত্রিবেলা এত বৃষ্টির মধ্যে নীলাকে একলা রাস্তায় ছেড়ে আসা যে উচিত হয়নি সেটা সে বুঝতে পারল। গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ফিরে চলল সে। আগের জায়গায় এসে নীলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে কি গাড়ি ধরে বাড়ি ফিরে গেছে? এদিক ওদিক খুঁজে বাড়ি ফিরে এলো সে, কিন্তু মনটা ভীষণ খুঁতখুত করতে লাগলো। কাজটা যে সে একেবারেই ভালো করেনি এখন সেটা সে বুঝতে পারছে, এবং বুঝতে পেরে কিছুতেই আর স্থির হয়ে থাকতে পারছে না। দুবার চেষ্টা করেছে নীলার সঙ্গে কথা বলার, কিন্তু নীলার ফোন সুইচ অফ আসছে, আর সেজন্যই চিন্তাটা প্রান্তিকের বেড়েই চলেছে। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে কস্তুরীর ফোন নাম্বার নিল সে। ফোন করে জিজ্ঞেস করতে কস্তুরী বলল, আমরা তো রিলেটিভের বাড়িতে আটকে পড়েছি, এত বৃষ্টিতে বেরোতে পারিনি। আমি তো অনেক আগে থেকেই নীলাকে কল করার চেষ্টা করছি, ফোনটা সুইচ অফ আসছে। এবার সত্যিই চিন্তায় পড়ে গেল প্রান্তিক। কস্তুরীর কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে গিয়ে দেখল ফেরেনি নীলা। কি করবে কিছু বুঝতে পারল না সে। অনেক ভেবে ঠিক করলো বাড়ির সামনেই ওয়েট করবে। এক সময় না এক সময় তো নীলা ফিরবেই। কিছুক্ষণ পর বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। নিশ্চয়ই নীলা। বৃষ্টি কিছুক্ষণ আগে থেমে গেছে। গাড়ি থেকে নেমে এগিয়ে এলো প্রান্তিক। দেখল কস্তুরী নেমে এলো গাড়ি থেকে। সঙ্গে বিপ্লবকে দেখে বেশ অবাক হলো সে। পেলেন নীলাকে? এগিয়ে এসে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো কস্তুরী। না, কোথাও পেলাম না। ঠিক কি হয়েছিল বলুন তো? জেরা করার ভঙ্গিতে জিজ্ঞেস করলো কস্তুরী। কোনো রাগ ঢাক না করে সবটাই খুলে বলল প্রান্তিক। দেখুন মিস্টার সেন, অফিসে আপনি আমার বস, আপনি চাইলে আমার যা খুশি করতে পারেন, কিন্তু আমার বোনের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাকে ছাড়ব না। প্রায় তেড়ে এসে বলল বিপ্লব। ভীষণ অবাক হয়ে গেল প্রান্তিক। বোন? বোন মানে? হ্যাঁ, বোন। নীলা আমার মায়ের পেটের বোন নয় ঠিকই, কিন্তু আমি ওকে নিজের বোনের মতোই ভালোবাসি। বোনের মতো কেন বলছি, ও আমার বোনই। বিপ্লবের কথা শুনে হাঁ হয়ে যায় প্রান্তিক। সে তো কত কিছু ভেবে নিয়েছিল নীলা আর বিপ্লবের সম্পর্কে। ছি ছি, এটা সে কি করলো! কত অপমান করেছে সে নীলাকে এর জন্য। অনুতাপে দগ্ধ হতে লাগলো প্রান্তিকের ভেতরটা। কিন্তু এখন নীলা কোথায় গেল? আমার মনে হয় পুলিশে কমপ্লেন করা উচিত। আর সময় নষ্ট করা ঠিক হবে না। কস্তুরীর কথায় সায় দিল বিপ্লবও। গাড়িতে উঠে রওনা দিল তিনজনেই। এই এই, গাড়িটা এখানে থামান তো, আচমকা বলল বিপ্লব। স্ট্রিট লাইটের আলোয় দূরে কিছু একটা দেখেছে সে। এরপর অচৈতন্য নীলাকে যখন নার্সিংহোমে নিয়ে আসা হলো তখন রাত প্রায় 12টা। টেনশনে আর অপরাধবোধে সারা রাস্তা একটা কথাও বলেনি প্রান্তিক। সে জানে নীলার শরীর এমনিতে খুব দুর্বল, ইমিউনিটিও খুব একটা স্ট্রং নয়। তারপর একটানা এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে। বিপ্লব আর কস্তুরী অনেকবার বললেও
নার্সিংহোম ছেড়ে কোথাও গেল না সে। সন্ধে থেকে তার যে কিছু খাওয়া হয়নি সে কথাও আর তার মাথায় নেই। শুধু একটাই চিন্তা, নীলা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আর সে নীলার কাছে ক্ষমা চেয়ে নেবে। ভোর রাতের দিকে নার্স এসে খবর দিল নীলার জ্ঞান ফিরেছে, গায়ে খুব জ্বর। আর একটা খবর, নীলা মা হতে চলেছেন, হেসে জানালো নার্স। হতভম্ব হয়ে নার্সের মুখের দিকে তাকিয়ে থাকলো প্রান্তিক। কস্তুরী আর বিপ্লব খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। কি দেখছেন মিস্টার সেন, নীলা আপনার বাচ্চার মা হতে চলেছে, খুশিতে ফেটে পড়ে বলল কস্তুরী। প্লিজ মিস্টার সেন, এবার আর মেয়েটার উপর সন্দেহ করবেন না। সেদিনের কথা নীলা আমাকে সব জানিয়েছে। কস্তুরীর কথা বিব্রত বোধ করল প্রান্তিক। বুকের ভেতর যেন আনন্দের বান ডেকেছে। পরক্ষণেই আবার চিন্তায় পড়ে গেল সে আর নীলা তো এখন স্বামী স্ত্রী নয়, তাহলে কি হবে? আচ্ছা, এখন তো নীলার সঙ্গে দেখা করা যাবে? জিজ্ঞেস করতে নার্সের পেছনে ছুটল কস্তুরী। পরদিন সকালে জ্বর কমে একটু সুস্থ হতে নীলার সামনে গেল প্রান্তিক। তাকে দেখেই মুখ ফিরিয়ে নিল নীলা। আমাকে তুমি ক্ষমা করো নীলা, প্রমিস করছি আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট দেব না, যতটা সম্ভব নরম গলায় বলল প্রান্তিক। কিন্তু কোনো লাভ হলো না। নীলা তার দিকে ফিরে তাকালো না। অনেক অনুরোধ করেও তার মুখ দিয়ে কোনো কথা বার করতে পারল না প্রান্তিক। দুদিন পর প্রান্তিক দেখল নীলা মেল করে তার রেজিগনেশন পাঠিয়ে দিয়েছে। বুকটা কেঁপে উঠল তার। তবে কি নীলা তাকে মাফ করতে পারেনি? কি হবে এখন? নার্সিংহোমে লাস্ট দেখা হয়েছে তাদের। তারপর প্রান্তিক অনেকবার ফোন করলেও নীলা ফোন ধরেনি। অফিসে কস্তুরীর থেকে নীলার খবর নিয়েছে সে। সন্ধেবেলা বাড়িতে নীলার সামনে হাঁটু মুড়ে বসে অনেক ক্ষমা চাইল প্রান্তিক, কিন্তু নীলা কিছুতেই তার সঙ্গে যেতে রাজি হলো না। আমি আর তোমাকে বিশ্বাস করতে পারছি না প্রান্তিক। তোমার সামনে থাকলেই নানা অজুহাতে তুমি আমাকে টর্চার করবে, সেটা আমি আর হতে দেব না, সোজাসুজি জানিয়ে দিল নীলা। আমি কিন্তু বাচ্চার বাবা, সুতরাং আমার কথাও তোমাকে শুনতে হবে। না, আমি শুনবো না। চাকরি ছেড়ে দিলে তোমার চলবে কি করে? বাচ্চা মানুষ করবে কি করে? সেসব কিছু তোমাকে ভাবতে হবে না। ডিভোর্স দেওয়ার সময় তুমি কি ভেবেছিলে আমার কি হবে? সহায় সম্বলহীন হয়েও একবার যখন উঠে দাঁড়াতে পেরেছি, তখন আবার পারবো। নীলার জেদের কাছে হার মেনে ফিরে গেল প্রান্তিক। সে যেন আর কখনো তার সঙ্গে দেখা করার চেষ্টা না করে এই ফরমান জারি করেছে নীলা। এই ঘটনার কয়েকদিন পর সেন বাড়িতে নিজের রুমে শুয়ে কাঁদছিল বনি। আজ সে সাগ্নিককে অন্য মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছে। অনেক দিন থেকেই স্বামীর ওপর সন্দেহ হচ্ছিল তার। আজ একেবারে হাতে নাতে ধরেছে সে তাকে। সবচেয়ে কষ্টের ব্যাপার এই যে ধরা পড়ার পর লজ্জা পাওয়া তো দূরের কথা, উল্টে সাগ্নিক তাকেই শাসিয়েছে। আমি এরকমই, মেনে নিতে না পারলে যেখানে খুশি চলে যাও। সাগ্নিকের এই কথায় বনি খুব কষ্ট পেয়েছে। সাগ্নিককে পাওয়ার জন্য সে কী না করেছে, নিজের বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়েছে পর্যন্ত। আর সে কথা বলতে সাগ্নিক বলেছে, এ কথা বলে তুমি নিজেই নিজেকে ছোট করছো বনি। আমাকে ভালোবেসে তুমি কাজটা করনি, তুমি করেছো নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তুমি আমার সম্পত্তির লোভে আমাকে বিয়ে করতে চেয়েছো। আর একটা কথা শুনে রাখো, তোমাকে আমি কোনো দিনই ভালোবাসিনি।
নীলাকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে দরকার ছিল আমার। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা আগেও হয়েছে বনির, কিন্তু আজ যেন সে কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। সে বুঝতে পারছে ভগবান তাকে এইভাবে শাস্তি দিচ্ছে। একদিন মিথ্যে সাক্ষী দিয়ে বন্ধু নীলার সংসার ভেঙে দিয়েছিল সে। যে নীলা কোনোদিনও ছেলেদের সঙ্গে সেইভাবে মিশত না, তার নামে কত ছেলেকে জড়িয়ে কত কুৎসা করেছিল সে প্রান্তিকের সামনে। সবই তো সাগ্নিককে বিয়ে করার জন্য। সাগ্নিক তাকে যা শিখিয়ে দিয়েছিল দাদার সামনে তাই বললে সাগ্নিক তাকে বিয়ে করবে কথা দিয়েছিল। কে জানে নীলা এখন কোথায় আছে, কি করছে? প্রান্তিককে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। প্রান্তিকও তো নীলা বলতে অজ্ঞান ছিল। ভগবান, একবার তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, কাঁদতে কাঁদতে নিজের মনে মনে প্রার্থনা জানালো বনি।